এখন আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। যদি কোনো পেশেন্ট আকুপাংচার করার কারণে জ্ঞান হারায় ফেলে, হুম, তাহলে আমরা কি তাকে আবার নিডেল দিতে পারবো? কে দিতে পারবেন অ্যান্সার? সালামু আলাইকুম রহমতুল্লাহ, শুনতে পাচ্ছেন সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা ক্লাস শুরু করব তার আগে দুটো একটা ভিডিও দেখে নিই, হ্যাঁ? এই ভিডিওটা একটু দেখি আমরা মনোযোগ দিয়ে সবাই। আকুপাংচারের সময় যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, আমার স্ক্রিনে দেখানো ভিডিওটা একটু দেখি সবাই। এরকম অজ্ঞান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি আমরা কি করব? দেখেন, সবারে দেন পেশেন্টকে আমরা ইমিডিয়েটলি তাকে বেডে নিয়ে যাব। সাথে সাথে নিডেল গুলো সবগুলো তুলে নিতে হবে এবং পেশেন্টকে বেডে শোয়াই দিতে হবে। ঠিক আছে? এবং কোনো কাপড় দিয়ে তাকে ঢেকে দিতে হবে। এবং এরপরে পেশেন্টকে যখন জ্ঞান ফিরে আসবে একটু পর, তখন তাকে পানি খেতে দিবেন, কোনো ধরনের ড্রিঙ্কস অফার করবেন। আর এরপরও যদি জ্ঞান না ফেরে, তখন এটাকে বলা হচ্ছে রেনজং পয়েন্ট। ঠিক আছে? তখন আমরা এই পয়েন্টটাতে প্রেস করতে পারি। এখন আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। যদি কোনো পেশেন্ট আকুপাংচার করার কারণে জ্ঞান হারায় ফেলে, হুম, তাহলে আমরা কি তাকে আবার নিডেল দিতে পারবো? কে দিতে পারবেন অ্যান্সার? তাহলে ভিডিওটা পজ করি। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের, যেহেতু আমরা মোটামুটি সবাই আকুপাংচার বিশেষজ্ঞ এখন, সবাই আকুপাংচার সম্পর্কে জানি, কিন্তু সব থেকে কমন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আকুপাংচারে কিছু এক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে? আকুপাংচারের ক্ষেত্রে কখনো কখনো এক্সিডেন্ট হতে পারে। কি ধরনের এক্সিডেন্ট হয় আমরা একটু দেখি। যে কখনো কখনো আকুপাংচারের ক্ষেত্রে আহ এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হতে পারে। তাহলে আমরা কি ধরনের প্রিকশন নেব এবং সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করব এই এই অ্যাক্সিডেন্ট গুলো হলে? এক নম্বরে যেটা খুব কমন হয় সেটা হচ্ছে যে ফেইন্টিং বা অজ্ঞান হয়ে যাওয়া। ঠিক আছে? পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। আপনি একটু যখন আকুপাংচার নিডল দিয়ে ম্যানিপুলেশন দিবেন, ম্যানিপুলেশন যদি একটু স্ট্রং হয়, সেক্ষেত্রে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিছু শর্ত আছে। কিরকম? একটা হচ্ছে যে পেশেন্টের ফিজিক বা তার হচ্ছে শারীরিক গঠন বা শারীরিক স্ট্যাবিলিটি এবং আহ, শরীরের গঠন যদি উইক স্ট্রাকচার হয়, উইক কনস্টিটিউশন যদি হয়, এবং মেন্টাল স্টেট যদি সে মানসিকভাবে ভীত থাকে, এবং সঠিক পশ্চার যদি আপনি সিলেক্ট না করতে পারেন। ঠিক আছে? হয়তো দাঁড়িয়ে আপনি আকুপাংচার দিচ্ছেন, সে গরমের কারণে দাঁড়িয়ে থাকতে পারলো না। ঠিক আছে? সেক্ষেত্রে শুয়ে নেওয়াটাই বেটার। তো এরকম যদি হয়, সিভিয়ার ডায়রিয়া থাকলো, ধরেন ফ্যাটিগ হলো, এরপরে প্রফিউজ সোয়েটিং অর ব্লিডিং হওয়ার কারণে, এইগুলার ক্ষেত্রে আপনি যদি নিডলিং করেন, সেক্ষেত্রে কি কি ধরনের সিমটম আসতে পারে? ডিজিনেস, মাথা ঘুরবে; ব্লাড ভিশন, চোখে অন্ধকার দেখা শুরু হবে তার; এবং চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া শুরু হতে পারে; এবং শর্টনেস অফ ব্রেথ হতে পারে। ঠিক আছে? বমি বমি ভাব হতে পারে, অথবা বমিও করতে পারে। আমার সাথে এই ঘটনাটা ঘটছিল, বমি, পেশেন্টের ভমিটিং শুরু হয়েছিল ইমিডিয়েটলি আমার চেম্বারে। আমাদের হচ্ছে আমার এক পেশেন্টের ক্ষেত্রে এটা হয়েছিল। সে জীবনে প্রথমবার নিডল নিছিল আমার কাছে, কিন্তু সেটা বলে নাই আমার কাছে, এবং খুবই স্ট্রং দেখাচ্ছিল। কিন্তু যখনই আমি নিডল পাংচার করছি, 4-5টা নিডল পাংচার করার পরে বলে যে আমার মাথা ঘুরতেছে, খুব খারাপ লাগতেছে। আমি তাড়াতাড়ি নিডল উইথড্র করছি। উইথড্র করার পর দৌড়ে বাথরুমে যাওয়ার আগে বমি করে ফেলছে। সো এটাও হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে
তো এইটা হলে কি করবেন? যদি ফেন্টিং হয়, বমি বমি ভাব হয়, বমি করে পেশেন্টের ক্ষেত্রে, বমি বমি ভাব হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? ফেন্টিং হলে সাথে সাথে নিডল উইথড্র করে ফেলতে হবে। ঠিক আছে? প্রথম যেটা করবেন সেটা হচ্ছে সাথে সাথে নিডল উইথড্র করে ফেলতে হবে। হ্যাঁ। এবং পেশেন্টকে শোয়াই দিতে হবে, যেটা আমরা ভিডিওতে দেখলাম শুরুতেই। ঠিক আছে? এবং পেশেন্টকে একটু কোনো আহ, কাঁথা বা কোনো একটা কম্বল দিয়ে ঢেকে দিবেন। এবং প্রিভেনশনে কি করতে হবে? আমাদের যে যে কারণে প্রিভেনশন হয়েছে, যে যে কারণে আকুপাংচার, যে পয়েন্টগুলোতে আকুপাংচার দেওয়ার কারণে হয়েছে, সেই পয়েন্টগুলোতে আমরা আর আকুপাংচার করব না, অথবা আপাতত যে ধরনের সিমটম ডেভেলপ করছে সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। এখন আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। যদি কোনো পেশেন্ট আকুপাংচার করার কারণে জ্ঞান হারায় ফেলে, হুম, তাহলে আমরা কি তাকে আবার নিডেল দিতে পারবো? কে দিতে পারবেন অ্যান্সার? প্রশ্ন করে যে ছাপ দেওয়ার কথা, জ্ঞান ফেরার কথা প্রশ্ন করা হয়েছে যে আবার নেগেল দিতে পারবো কিনা। আবার নিডেল দিতে পারবো? প্রশ্ন হচ্ছে যে আকুপাংচার করার কারণে পেশেন্ট জ্ঞান হারাইছে, এখন ওই পেশেন্টকে কি আবার আকুপাংচার করা যাবে জ্ঞান ফেরানোর জন্য অথবা তাকে হেল্প করার জন্য? ইয়েস অথবা নো, বলতে পারবেন? করা যাবে? কি মনে হয়? সঠিক জানা নাই ভাই। আচ্ছা, সঠিক জানা নাই। ওকে, তাহলে কিন্তু কিন্তু হ্যাঁ, বলেন বলেন। আইকিউ বলে আইকিউ বলে, আমার জ্ঞান বলে যে প্রথম দিন না করাই ভালো, তাকে কনভিন্স করে পরবর্তী কোনো দিন বা কোনো মানে কিছু সময় পরে, কয়েক ঘন্টা পরে করা যেতে পারে। মানে এটা আমার নিজের জ্ঞানে বলতেছে। যেহেতু একটা সে ফেন্টিং হয়েছে, একটা হুম, অবস্থা ঘটছে, তাকে কনভিন্স করা, তার অবস্থা, শারীরিক কন্ডিশন ঠিক রাখা, এগুলো ফিট হয়ে তারপরে কিছু সময় বা কয়েক কয়েক ঘন্টা পরে করলে ভালো হয়। মানে আচ্ছা। আমার এটা জ্ঞান বলতেছি, বাকি আপনি তো হ্যাঁ, স্পেশালিস্ট। আমি স্পেশালিস্ট না, আমি আমি এখনো শিক্ষানবিশ। হ্যাঁ, আমাকে স্পেশালিস্ট আলহামদুলিল্লাহ। করতে আমি লজ্জা পাই। আমি আসলে শিখতেছি আর কি। এখানে শেখার কোনো শেষ নাই। আমাদের ফরেনার হিসাবে আমরা আসলে আকুপাংচার যতটুকু শিখতে পারছি, চাইনিজরা যতটুকু জানে, আমরা তার হয়তো 20-30% শিখতে পারি নাই। ঠিক আছে? আকুপাংচার বুঝতে পারছি। এত ভাস্ট একটা জিনিস, এটা শেখার কোনো শেষ নাই। আমি এইবারে মাস্টার্সের সময় হয়তো বেসিকটা শিখে ফেলছি, এইবারে পিএইচডিতে এসে আমি কিছু ফাইন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আমার কিছু ফাইন মানে খুব সূক্ষ্ম জিনিস শিখতে পারতেছি। কিন্তু জি। আমার মনে হচ্ছে যে তারপরও ওদের কাছাকাছি যাওয়াটা ডিফিকাল্ট। হুম। জি। চাইনিজ চাইনিজ ডক্টরদের কাছাকাছি। আচ্ছা, ওকে। তো যাই হোক, জি। এটা টপিক না। আমাদের কথা হচ্ছে যে আমরা আকুপাংচার করতে পারবো। হুম। পেশেন্টকে হেল্প করার জন্য আকুপাংচার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে পেশেন্ট যদি বলে যে আমি নিতে পারবো না, তখন করা যাবে না। ঠিক আছে? কিন্তু সিভিয়ার কেসের ক্ষেত্রে পেশেন্ট জ্ঞান হারায়ে আছে, সমস্যা নাই, তাকে হেল্প করার জন্য পুনরায় আকুপাংচার দিয়ে জ্ঞান ফেরাতে পারেন আপনি। অথবা মগজিবাসন দিতে পারেন, বাইকুইতে, গুয়ানিউতে, সিহাই, এই যে এই পয়েন্টগুলোতে আপনি মগজিবাসন দিতে পারেন। অথবা এই যে রেনজম পয়েন্ট দেখাইছিলাম, এইখানে প্রেস করতে পারেন। ঠিক আছে? আকুপাংচারও দিতে পারেন। আর যদি জ্ঞান হারা অবস্থায় থাকে, অর্থাৎ সেন্সলেস অবস্থায় যদি থাকে, তখন তো আর পেশেন্টের কনসার্ন আপনি নিতে পারতেছেন না। ঠিক আছে? সো আপনি তাকে হেল্পিং একটা। করছেন, সেক্ষেত্রে আপনি জি। আরেকটা নেডল দিতে পারেন রেনজঙ্গে বা প্রেস করে। আর যদি একান্তই আপনি মনে করেন যে না, এখন আর নিডল দিবই না, তখন শুধু প্রেস করতে পারেন এই point, হ্যাঁ। অথবা মগজিবাসন দিতে পারেন। কিন্তু আপনি যেটা আচ্ছা, বলছেন এটাই সঠিক। হ্যাঁ, পেশেন্টের কনসার্ন নিতে হবে, পেশেন্টের সাথে কথা বলে নেওয়া উচিত যে আবার আমি দিতে পারবো কিনা। কিন্তু হেল্প করার জন্য যদি সে সেন্সলেস অবস্থায় থাকে, আবার আপনি আকুপাংচার করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন আছে কোনো?
আচ্ছা, আর একটা সম্পূরক প্রশ্ন ভাই আপনার এর সাথে, সেটা হচ্ছে যে আমি তাকে কনভিন্স করলাম, হ্যাঁ, সে জ্ঞান ফিরে পেলো, হুম। সে নিতে চাচ্ছে, কিন্তু আমি একটা পয়েন্ট, আমি একটা ছোট একটা বইতে পড়াশোনা করতেছিলাম, হুম। এই যে বইটা নাম হচ্ছে আকুপাংচার, ডাক্তার ভবানী প্রসাদ সাহু, ওই একটা বাংলা বই। ওখানে দেখছিলাম যে এলআই, লার্জ ইন্টেস্টাইন 4 পয়েন্টে ওই সময়ে আকুপাংচার না করাই উত্তম, মানে উচিত নয়। ওই অবস্থায় মানে দুর্বল এবং যারা উম, বেশি দুর্বল পেশেন্ট হয়তো কনভিন্স হলো, বুঝলো যে হ্যাঁ করা যেতে পারে এখন ভালো, কিন্তু তারপরেও কি ওই বিন্দু কি আমাদের ব্যবহার করা উচিত কিনা পরবর্তী যদি আমি আকুপাংচার করতে চাই? LI4। আচ্ছা, LI4 হোগো হোগো হচ্ছে খুবই স্ট্রং একটা পয়েন্ট। আমাদের বডির মধ্যে কয়েকটা যে স্ট্রং পয়েন্ট আছে, হোগো তার মধ্যে একটা, হোগো একটা, জুসানলি একটা, বাইহুই একটা, হ্যাঁ। এই পয়েন্টগুলো খুবই স্ট্রং। ঠিক আছে, আপনি এই পয়েন্টগুলোতে স্পেশালি হোগুতে আপনি LI4 যেটা বললেন, এটাতে আসলে না করাটাই বেটার, কারণ এটাতে ইমিডিয়েটলি দেখা যাবে যে বডিতে ছি ফ্লো এটা ইমিডিয়েটলি বেড়ে যায়, সেক্ষেত্রে পেশেন্ট আরো খারাপ হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ। সেক্ষেত্রে আচ্ছা, আপনি ঠিক আছে। হোগুতে না করাই ভালো। ওকে। ওকে, থ্যাংক আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে এরপরে হচ্ছে আমরা দেখি আহ দ্বিতীয় নম্বর এক্সিডেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে স্টাক নিডল। নিডল আটকে গেল, ঠিক আছে, কোনো কারণে নিডেল আটকে গেল এবং আপনি নিডেল উইথড্র করতে পারলেন না, ঠিক আছে, উইথড্র করতে পারছেন না, নিডেল স্টাক হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের কি মনে হয়, আরেকটা নিডেল দেওয়া ঠিক হবে? এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি আবার তাকে আকুপাংচার করা ঠিক হবে ওই আশেপাশের পয়েন্টে? কি মনে হয়? যদি যদি স্টাক নিডল হয়, যদি হুম। আটকে যায়, তো হুম। নিডল যদি স্টাক হয়ে যায়, তো এক্ষেত্রে তো আমাদের ওটা ইয়ে করতে হবে, উইথড্র করতে হবে। এরপরে উইথড্র করার পরে যদি তার অবস্থা আশেপাশে করা, এটা আমার মনে হয় ঠিক হবে না, কারণ যেহেতু ওখানে ফাইব্রাস টিস্যু যদি জড়িয়ে যায়, সুসে আটকে যায়, হুম। আর ওটা যদি আমি আবার রিকভার না করি, তাহলে তো আশেপাশে না করাই মনে হচ্ছে যে বেটার। একটু আচ্ছা, অন্য পয়েন্টে করলে ভালো হয়। ওকে, আমি অ্যান্সারটা দিচ্ছি, তার আগে আমরা দেখি কি কি কারণে হতে পারে, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে যদি অনেক নার্ভাসনেস থাকে অথবা পেইনফুল হয়, ঠিক আছে, যদি ওই পয়েন্টটা অনেক পেইনফুল হয়, কোনো কারণে আপনি সঠিক ম্যানিপুলেশন দিতে পারেননি, অথবা নিডল ইনসারশনের সময় অনেক পেইন হয়েছে, সেক্ষেত্রে দেখা জি। যায় অনেক সময় কি হয়, মাসল কন্ট্রাকশন হয়, হ্যাঁ। সো ফাইবার্স টিস্যুগুলো নিডলটাকে মানে কন্ট্রাক্ট করে রাখে, ফলে জোর- নিডলটা আর কিন্তু বের হয় না, হ্যাঁ, স্টাক নিডল হয় জি। অনেক স্ট্রং ম্যানিপুলেশনের কারণে। আরেকটা কারণে হতে পারে, নিডল যদি আপনি কোনো কারণে একটা দিকে ঘুরান শুধুমাত্র, আমরা কখনো কখনো ম্যানিপুলেশন দেওয়ার সময় একটা মেথড আছে, টুইরলিং অ্যান্ড রোটেটিং, ঠিক আছে, এক এক পাশে আমরা রোটেট করি, ঠিক আছে, এটা একটা ম্যানিপুলেশন। কিন্তু এক পাশে রোটেট করাটা যদি খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, শুধুমাত্র আমি একদিকে ঘুরালাম, একদিকে, ঠিক আছে, একদিকে ঘুরাবো, একদিকে যদি আমি ঘুরাই, সেক্ষেত্রে কিন্তু এই নিডল স্টাকটা হতে পারে, আশেপাশে ফাইব্রাস টিস্যুগুলো যখন প্যাচ লেগে যাবে, তখন কিন্তু নিডল স্টাক হতে পারে, এটা একটা কারণ। আর তৃতীয় নম্বর আর একটা কারণ হচ্ছে, আমরা যদি দীর্ঘ সময় নিডল বডির মধ্যে রাখি, সেক্ষেত্রেও নিডল স্টাক হতে পারে। তো আমরা কিভাবে করব এখন, এটার ম্যানেজ করব কিভাবে, দেখা যাক। ম্যানেজমেন্ট হচ্ছে, আমরা যদি আশেপাশের এলাকায় হালকা করে মাসাজ করি, ঠিক আছে, যদি আপনাদের চেম্বারে তৎক্ষণাৎ যদি কোনো অলিভ অয়েল থাকে অথবা কোনো অয়েলি সাবস্টেন্স থাকে, যদি না থাকে তারপরও সমস্যা নাই, আপনি খালি হাত দিয়ে আশেপাশের এরিয়াটা মাসাজ করবেন, ঠিক আছে, এবং পেশেন্টকে রিল্যাক্স হতে বলবেন এবং আশেপাশের এরিয়াটা মাসাজ করবেন, ঠিক আছে। এবং মাসাজ করার পরে ওই আশেপাশে আরো কিন্তু 2-3টা নিডল আপনি পাংচার করতে পারেন, ঠিক আছে, আশেপাশে আরো 2-3টা, আর ইনসার্ট অ্যানাদার নিডল নিয়ার দ্য প্রবলেম এরিয়া। তার মানে কি, এটার ম্যানেজমেন্টটাই হচ্ছে আপনাকে আরো দুটো একটা নিডল আশেপাশে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। প্রথমে আগে আপনি হালকা মাসাজ দিবেন পয়েন্টের আশেপাশে,
এবং মাসাজ দিয়ে যদি আপনি মনে হয় যে না মাসলটা একটু রিল্যাক্স হয়েছে, এখন নিডলটা উঠানো যাবে, উঠায় ফেলবেন। যদি তারপরও না হয়, মাসাজ দিবেন এবং আশেপাশে আরো দুটো তিনটা নিডল আপনি পাংচার করবেন। তাহলে কি হবে, এই যে একটা নিডলের মধ্যে যে নিডল যে কারণে স্টাক হয়েছিল, এই যে নিডলের যে আহ, যে কন্ট্রাকশনটা, মাসলের কন্ট্রাকশনটা, এটা ডিভাইডেড হয়ে যাবে অনেকগুলো। যখন আকু পয়েন্টে, আশেপাশে আকু পয়েন্টে আপনি নিডল দিবেন, তখন এটা ডিভাইডেড হয়ে যাবে এবং তখন দেখবেন আপনি ইজিলি ওই নিডলটা উঠায় ফেলতে পারবেন। ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট। কিন্তু প্রথমে আপনি ট্রাই করবেন আশেপাশে হালকা মাসাজ দিয়ে, অথবা অয়েল অথবা অলিভ অয়েল অথবা ভ্যাসলিন যদি এরকম কোনো কিছু থাকে, প্রথমে আগে মাসাজ দিয়ে দেখবেন, মাসলটাকে রিল্যাক্স করে নেবেন, টান দিবেন, দেখবেন উঠে গেছে। ঠিক আছে। এটা সাধারণত খুব বেশি হয় না এই অ্যাক্সিডেন্টটা। কিন্তু যদি হয় তাহলে ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনি প্রথমে মাসাজ করবেন, এরপরে আশেপাশে দুটো একটা নিডল ইনসার্ট করে উঠায় ফেলবেন, দেখবেন উঠে গেছে। হ্যাঁ। ওকে। সো এরপরে হতে পারে কি বেন্ট নিডল। বেন্ট নিডল, নিডল বেঁকে যাওয়া। ঠিক আছে। নিডল যদি বেঁকে যায়, সেক্ষেত্রে কি করবেন? নিডল যদি বেঁকে যায়, যেমন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যদি আন্ডারলাইন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আমাদের ধারণা না থাকে, তাহলে নিডল কিন্তু বেঁকে যাওয়ার পসিবিলিটি আছে। আপনি একটা এমন একটা স্ট্রাকচারে দিলেন, অ্যাজ ফর এক্সাম্পল ধরেন আপনি জুসানলিতে দিলেন। ঠিক আছে। কিন্তু জুসানলি হচ্ছে হাঁটুর নিচে, আপনি আহ, যেই পয়েন্টে দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে দেখা গেল যে আপনি বোনের ওপর হিট করলেন। হিট করে আপনি নিডল প্রেস করতে আছেন, কিন্তু বোনের মধ্যে তো আর নিডল ঢুকবে না, তাই না? সো তখন কি হবে, দেখা যাবে যে বেন্ট নিডল হবে। এটা একটু এটা একটু আগেরটার থেকে সিরিয়াস কেস। হ্যাঁ, এটা একটু আগেরটার থেকে সিরিয়াস কেস। তো আপনি যখনই বুঝতে পারবেন যে বেন্ট নিডল কিভাবে বুঝতে পারবেন? বেন্ট নিডল বুঝবেন যে আপনি নিডলটা যদি পারপেন্ডিকুলারলি ইনসার্ট করেন, এরকম সোজা তো থাকার কথা, তাই না? এরকম সোজা থাকার কথা। আপনি পারপেন্ডিকুলারলি নিডল ইনসার্ট করলে নিডলটা সোজা থাকবে, কিন্তু আপনি দেখলেন নিডলটা কোনো কারণে বেঁকে গেছে, তখন আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন যে ভিতরে হয়তো নিডল বেন্ট হয়ে গেছে। ঠিক আছে। সো আপনি তখন নিডলটা ঘুরায় দেখবেন যে নিডলটা ঘোরে কিনা। ঠিক আছে, নিডলটা রোটেট করে দেখবেন ঘোরে কিনা, অথবা নিডলটা একটু উঠায় দেখবেন যে উঠে কিনা সরাসরি। তাহলে আপনি বুঝতে পারবেন বেন্ডটা ঠিক মতো হয়েছে কিনা। একটু উঠায় আবার ইনসার্ট করে দেন অথবা ঘুরায় দেখেন। যদি দেখেন যে ঘুরতেছে না, যদি দেখেন যে নিডল উঠতেছে না, তখন বুঝবেন যে বেন্ট নিডল হয়েছে। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা এখন কিভাবে ম্যানেজ করবেন? ঠিক আছে। সো এখন এটাকে বেন্ড হলে, যদি শুধু নিডল হ্যান্ডেলটা যদি স্লাইটলি বেন্ড হয়, তাহলে এটা স্লোলি আপনি উঠায় ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। যদি এটা খুব বেশি পরিমাণ হয়, হ্যাঁ, ইট শুড বি স্লোলি উইথড্রন ফলোইং দ্য কোর্স অফ দ্য বেন্ড। যে পাশে নিডল বেঁকে গেছে ওই দিকে চেষ্টা করে ঘুরায় ঘুরায় উঠাইতে হবে। বুঝতে পারছেন? ধরেন নিডল এইদিকে বেঁকে গেছে, এইদিকে বেঁকে গেছে, তাহলে আপনি এই দিকে একটু কাত করে উঠাবেন নিডলটা। ঠিক আছে। যেই দিকে নিডল বেঁকে গেছে বলে আপনার মনে হচ্ছে, ওই দিকেই ওই ওই মুভ, মানে ওই মুভটাই আপনি ফলো করবেন, তাহলে নিডলটা উঠবে। কিন্তু আপনি যদি উল্টা মুভ ফলো করেন, তাহলে দেখবেন নিডল কিন্তু আরো ভিতরে আটকে যাবে। হ্যাঁ। সো নিডল বেঁকে গেলে এইভাবে উঠায় ফেলবেন। এখন আপনি প্রিভেনশন, এটাকে কিভাবে আপনি প্রিভেন্ট করতে পারেন, সেটা হচ্ছে হঠাৎ করে নিডল ইনসার্ট করবেন না। একেবারে অনেক বেশি ফোর্স দিয়ে, অনেক বেশি থ্রাস্টিং করে নিডল ইনসার্ট করা যাবে না। আপনার মুভটা হবে, মনে রাখবেন দুইটা জিনিস মনে রাখবেন। আমি সেদিন একটা ভিডিও দিছিলাম শর্ট, ওটার মধ্যে দুইটা ক্যারেক্টার আমি বলছিলাম। এক নাম্বার হচ্ছে ফাস্ট, দুই নাম্বার হচ্ছে জেন্টল। আপনি একই সাথে নিডল ঢুকানোর সময় ফাস্ট হইতে হবে আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে আবার নিডল যখন ইনসার্ট হয়ে যাবে, স্কিনের নিচে চলে যাবে, তখন জেন্টলি আপনাকে পাংচার করতে হবে। ঠিক আছে। আমি আবার দেখাই জিনিসটা। সেটা হচ্ছে যে আপনি নিডল হোল্ড করলেন, নিডলটা যখন আপনি ঢুকাবেন তখন ফাস্ট, কিন্তু পরবর্তীতে যখন ঢুকাবেন তখন জেন্টলি জাস্ট পুশ করে দিবেন। ঠিক আছে। সো
কেন ঢুকানোর সময় আহ, দিবেন আপনি? এখন আপনি যদি হোল্ডার ইউজ করেন, হোল্ডার ইউজ করলে দেখবেন হোল্ডারের উপরে আপনার নিডলের মাথাটা থাকবে, হ্যাঁ। তখন কিন্তু আপনি এটা জাস্ট এই যে এইভাবে একটা করলে কিন্তু হোল্ডারটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি নিডলটা পরবর্তীতে করতে পারবেন। হোল্ডার ইউজ করলে আপনি যে এইরকম করে একটা টোকা দিবেন, টোকা দিলে কিন্তু এটা ফাস্ট ঢুকে যাবে, তখন কিন্তু পেশেন্ট পেইনটা কম পাবে। সো আপনি খেয়াল করবেন ওই মুভটাই, আপনি আপনি যখন নিডল ধরবেন ওই মুভেই আপনি নিডলটা প্রথমে স্কিনটা ইনসার্ট করে নেবেন ফার্স্ট, এরপরে ঢুকাবেন হচ্ছে স্লোলি এবং জেন্টলি, ঠিক আছে? আচ্ছা, এবং নিচে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি আছে সেটা একটু খেয়াল করে নিডল দিলেই আশা করি এই বেন্ট নিডল হবে না। সব থেকে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট সেটা হচ্ছে ব্রোকেন নিডল, ঠিক আছে? সব থেকে ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে ব্রোকেন নিডল। অ্যাক্সিডেন্টলি ব্রোকেন হতে পারে, কিন্তু ইদানিং হচ্ছে আমরা যেটা স্টেনলেস স্টিল ইউজ করি সাধারণত এটা সহজে ভাঙে না। খুব সিরিয়াস ধরনের আহ, যদি মানে সমস্যা না হয় এটা সহজে ভাঙে না। সো আমরা এইটা যদি হয়, আপনি যদি এটা হলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক, নিডল ব্রোকেন হয়ে গেছে কিন্তু কিছুটা অংশ উপরে আছে, হ্যাঁ, কিছুটা অংশ উপরে আছে। তো আপনি সাথে সাথে যে আপনার যে হচ্ছে চিমটা আছে বা আছে এটা দিয়ে উঠায় ফেলবেন নিডল সাথে সাথেই। কিন্তু অ্যাক্সিডেন্টটা আরো সিরিয়াস হবে যদি স্কিনের নিচে নিডলটা ভেঙে যায়, হ্যাঁ। স্কিনের নিচে যদি নিডল ভেঙে যায়, স্কিনের নিচে যদি থাকে সেটা, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা কিন্তু সিরিয়াস, এবং এক্ষেত্রে হালকা সার্জারি করে নিডলটাকে উইথড্র করতে হতে পারে, হ্যাঁ। এখন এইটাকে আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন? একইভাবে নিডলটা ইনসার্ট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ফাস্ট এবং জেন্টল, ঠিক আছে? এই জন্য নিডলটাকে অবশ্যই আপনার বারবার কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন, কোনোভাবে যদি নিডলের উপরের অংশ থাকে, এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে, এই যে দেখেন ফিগারটা দেখেন, নিডলের উপরের অংশ যদি থাকে উপরে, তাহলে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি প্রথমে একটু মাথা বের করে নেবেন, এরপরে বাকিটা এই চিমটা দিয়ে ধরে তুলে ফেলবেন, অথবা সার্জিক্যাল যে চিমটাগুলো আছে এগুলো ইউজ করবেন, হ্যাঁ। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি স্কিনের নিচে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে এই দুই আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার যে টেকনিক এটা ইউজ করতে পারেন, যদি শুধু স্কিনের নিচে নিচে থাকে। কিন্তু অনেক যদি ডিপে ভেঙে যায় সেক্ষেত্রে আপনার অবশ্যই সার্জারি করতে হবে। হুম, ওকে। এখন দেখেন আরেকটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কমন অ্যাক্সিডেন্ট, খুবই কমন, সেটা হচ্ছে যে হিমাটোমা ফর্মেশন। আপনি নিডলিং করছেন, খুবই কমন, এটা সবারই হয়, এটা মানে প্রায় অনেক পেশেন্টেরই হতে পারে, এটা খুবই কমন একটা বিষয়। হিমাটোমা ফর্মেশন হতে পারে আন্ডারলাইং দ্য স্কিন, স্কিনের নিচে সোয়েলিং এবং পেইন হবে এবং হিমাটোমা ফর্মেশন, একটা ব্রুজ, এরকম একটা ব্রুজ ফর্মেশন হবে, হ্যাঁ। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার এরকম যদি দেখেন যে হিমাটোমা ফর্মেশন হয়েছে, পেশেন্টকে মাসাজ দিবেন হালকা করে, এবং ম্যানেজ করবেন হচ্ছে যে আপনি আপনি কোল্ড কম্প্রেস দিবেন, ঠিক আছে? ব্লিডিংটা বন্ধ, ব্লিডিং যদি হয় সাথে সাথে তাহলে ব্লিডিং বন্ধ করতে হবে, এবং আপনি প্রথমে মাসাজ দিবেন, ঠিক আছে? মোটামুটি মাসাজ দিবেন, এবং দু একদিন পর এটা সাধারণত এমনিতেই ভালো হয়ে যায়, ঠিক আছে? দু একদিন পর সাধারণত এটা এমনিতেই ভালো হয়ে যায়, এবং এক্ষেত্রে ওই পয়েন্টে মাসাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সিভিয়ার কন্ডিশনে ম্যানেজমেন্ট, অন্য ধরনের ম্যানেজমেন্ট হয়তো প্রয়োজন হতে পারে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, কিন্তু ওরকম সিভিয়ার সাধারণত হয় না, বাট এটা খুবই কমন। এরপরে আসি আরেকটা এক্সিডেন্ট, সেটা হচ্ছে ট্রমাটিক নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সটা কি? আমরা জানি আমাদের হার্টে, লাংসের চারপাশে একটা
কভারিং আছে, এটাকে বলে প্লুরা। ঠিক আছে। সো আমরা যদি কোনো কারণে, এই প্লুরার কাজ হলো আমাদের আমরা যে নিঃশ্বাস নেই, এই নেগেটিভ প্রেশারটা যে আমরা তৈরি করি, এইটা হচ্ছে রেগুলেট করে হচ্ছে প্লুরা। ঠিক আছে। তো আমরা যখন নিঃশ্বাস নেই এবং এই নেগেটিভ প্রেশারটা যে তৈরি হয়, এই প্লুরার কাজ হচ্ছে নেগেটিভ প্রেশারটা মেনটেন করা। কিন্তু কোনো কারণে যদি আমরা নিডলিং করি এবং এই যে এই স্ট্রাকচার গুলোতে, ফ্রন্ট এবং ব্যাকে, হ্যাঁ, চেস্ট এরিয়ায়, ফ্রন্ট এবং ব্যাকে যদি অনেক ডিপে ইনসার্শন করে ফেলি, সেক্ষেত্রে ওই প্লুরা যদি কোনো কারণে পাংচার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইমিডিয়েটলি পেশেন্টের ওই নেগেটিভ প্রেশারটা নষ্ট হয়ে যায় এবং সাথে সাথে কাশি ওঠে, বমি শুরু হয় এবং আরো সোয়েটিং, এই টেকিকার্ডিয়া এটসেট্রা পয়েন্ট মানে প্রবলেম হতে পারে। ঠিক আছে। সো এটা সাধারণত আমরা অ্যাভয়েড করতে পারি কিভাবে, যে আমরা যদি আহ কোনোভাবে আমরা যদি এটাকে খুবই ডেপথটা মেনটেন করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আমাদের ম্যানেজ করা সম্ভব এবং এটা প্রিভেন্ট করা সম্ভব। ঠিক আছে। এবং আমাদের যে এই ব্যাক এবং ফ্রন্টের ক্ষেত্রে আমরা আকুপাংচার করব, এইটার হচ্ছে আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। ঠিক আছে। খুব বেশি ডিপে দিব না, স্পেশালি চেস্ট এরিয়াতে, ফ্রন্টের চেস্ট এরিয়াতে ডিপে দিব না, এই পাশে দিব না, আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড করবো চেস্ট এরিয়ায়। ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ব্যাকে করি, সেক্ষেত্রে আমরা সরাসরি পারপেন্ডিকুলারলি না দিয়ে একটু অবলিকলি দিব। কারণ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেরুদণ্ড, হ্যাঁ, এই যে মাঝখানেরটা। তাহলে আমরা নিডলটা পাংচার করব টুয়ার্ডস দা ব্যাকবোন। ঠিক আছে, এইভাবে, সোজা না, এভাবে সোজা দিব না। ঠিক আছে, পারপেন্ডিকুলার না, এই যে এইভাবে, স্পেশালি ব্লাডার মেরিডিয়ান এবং আমাদের যে হোয়াথো জিয়াজি পয়েন্ট গুলো আছে, এগুলাতে টুয়ার্ডস আমরা দিব হচ্ছে আহ ব্যাকবোনের দিকে। ওকে, এটা গেল। হ্যাঁ, তাহলে আরেকটা কি হতে পারে, পেরিফেরাল নার্ভ ইনজুরি হতে পারে। পেরিফেরাল নার্ভ ইনজুরি হলেও এটা সাধারণত খুব বেশি সমস্যা নাই। এমন ম্যানিফেস্টেশন গুলো হবে কি, সে ইলেকট্রিক শকের মতো লাগবে। হ্যাঁ, আহ, সাধারণত নার্ভে যদি কোনো কারণে আপনি আকুপাংচার করে ফেলেন, তাহলে পেশেন্ট ইলেকট্রিক শকের মতো লাগবে। তখন কিন্তু আপনাকে সাথে সাথে নিডল উইথড্র করে ফেলতে হবে। এবং প্রিভেনশন করতে পারেন কিভাবে, যে আপনি আন্ডারলাইং স্ট্রাকচার এবং নার্ভ সাপ্লাই গুলো দেখে, সাধারণত আপনি যদি আকুপাংচার করেন, সঠিক আকুপয়েন্টে করলে কখনো এই ধরনের সমস্যা হবে না। এবার আসি প্রিকশন গুলো আর কি কি আছে। প্রিকশন গুলো আমরা কি কি নিতে পারি আকুপাংচারের ক্ষেত্রে, যে আমাদের এক নাম্বার প্রিকশন হলো যে পেশেন্ট না খেয়ে থাকা যাবে না। ঠিক আছে, এক নাম্বার, পেশেন্ট হাংরি অবস্থায় থাকা যাবে না, অথবা আবার খুব বেশি ফুল অবস্থায়ও থাকা যাবে না, অনেক বেশি খেয়ে আসছে, তখনও আকুপাংচার আমরা করব না। মানে মিডিয়াম একটা কন্ডিশনে যখন থাকবে তখন করব। ঠিক আছে। অনেক বেশি দুর্বল পেশেন্ট যারা আছে, একেবারে নড়তে পারতেছে না, উঠতে পারতেছে না, এরকম পেশেন্টকে আকুপাংচার করার সময় অবশ্যই তার সাথে ভালোভাবে কনসালটেশন করে নেবেন। হুম। এবং আপনি যদি দেখেন কোনো কারণে সিভিয়ার ব্লিডিং আছে, সিভিয়ার ব্লিডিং কেস হিস্টোরি আছে, হিস্টোরি অফ সিভিয়ার ব্লিডিং বা লং নিডেল, স্ট্রং নিডেল ম্যানিপুলেশন, এইগুলার ক্ষেত্রে আপনি কিন্তু ওই সিভিয়ার ব্লিডিং এর হিস্টোরি যদি থাকে, সিভিয়ার ক্রনিক ইলনেস অথবা ডেফিসিয়েন্সি টাইপের ডিসঅর্ডার যদি থাকে, সেক্ষেত্রে ওই পেশেন্টকে পারতপক্ষে অ্যাভয়েড করবেন। ঠিক আছে। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে, প্রেগনেন্ট উইমেনদের, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে অ্যাবডোমেন, ঠিক আছে, অ্যাবডোমেনের পয়েন্টগুলো কখনোই আকুপাংচার করবেন না, অ্যাবডোমেনে কোনো পয়েন্টে আকুপাংচার করবেন না। ঠিক আছে, এক। দুই নাম্বার হচ্ছে আরো যে পয়েন্ট গুলা কন্ট্রা ইন্ডিকেটেড আছে, সেগুলো আমি বলছি।
এই যে এখানে লেখা আছে দেখেন, সানিনজিয়াও হগু কুনলুন জিইন। সানিনজিয়াও হলো স্প্লিন 6, ঠিক আছে, স্প্লিন 6 পয়েন্ট, হগু পয়েন্ট, লার্জ ইন্টেস্টাইন 4, হুনলুন ব্লাডার 60 এবং জিইন বা ব্লাডার 67। এই 4টা পয়েন্টে আকুপাংচার অ্যাভয়েড করবেন প্রেগন্যান্ট উইমেনদের ক্ষেত্রে। ঠিক আছে, এই 4টা পয়েন্টের কাজ হলো, জিইনটা হচ্ছে ইউজ করা হয় সাধারণত আহ আহ, সাধারণত হচ্ছে যদি ফিটাসের ম্যাল পজিশন থাকে, জিইন পয়েন্টটা ইউজ করি আমরা, ব্লাডার 67, ঠিক আছে, এই পয়েন্টটা ইউজ করি। সো আপনি যদি এই পয়েন্টটাতে আকুপাংচার দেন তাহলে ফিটাস যদি পজিশন মতো থাকে সে ঘুরে যেতে পারে। এবং সানিনজিয়াও হোগো খুনলুন, এগুলা 3টা পয়েন্ট হলো আমাদের লেবারটাকে, ডিলে লেবারকে তাড়াতাড়ি করার জন্য। সো এইগুলা পয়েন্টেও আকুপাংচার করা যাবে না, তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা। 3 নম্বর একটা আছে, সেটা হলো যে আহ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি বাচ্চারা জন্মের পরপরই কিন্তু তাদের স্কাল ডেভেলপ হয় না। হ্যাঁ, এই ভার্টেক্সটা ডেভেলপ হয় না তাদের, এই ভার্টেক্স জন্মের পরপরই ডেভেলপ হয় না, এটা একটু সময় লাগে। সো যাদের এই ফন্টানেলটা, যাদের ক্লোজ হয়নি বা বাচ্চাদের একেবারে বাচ্চা, সেক্ষেত্রে তাদের কিন্তু এই স্কাল্পে আকুপাংচার করা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। 4 নম্বরে হচ্ছে যাদের ব্লাড ক্লটিং ডিসঅর্ডার আছে, স্পন্টেনিয়াস ব্লিডিং এর হিস্টোরি আছে এবং সহজে ব্লাড ক্লটিং হয় না, তাদের ক্ষেত্রে আমরা আকুপাংচার করব না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আকুপাংচার করব না, কারণ সিভিয়ার ব্লিডিং হলে ব্লিডিং হিমোফিলিয়া স্টপ। যাদের আছে, হিমোফিলিয়া যাদের আছে। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে, যেগুলাতে বডিতে ইনফেকশন আছে অথবা আলসার আছে, সে সমস্ত জায়গাতে আকুপাংচার করব না। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বললাম যে চেস্ট এবং রিবস এরিয়া, লাম্বার রিজনে, আপার ব্যাকে, স্পেশালি পেশেন্ট সোয়েলিং, এনলার্জমেন্ট অফ দ্য লিভার, এরকম পেশেন্টকে ডিপ নিডলিং করা যাবে না চেস্ট এবং ব্যাকে। ঠিক আছে, এবং সিরিয়াস ইনজুরি অফ ইন্টারনাল অর্গানস যদি থাকে সেক্ষেত্রে ডিপ নিডলিং করা যাবে না, এবং অ্যারাউন্ড দ্য আই অ্যান্ড অ্যালং দ্য স্পাইন, এক্ষেত্রে আকুপাংচার করা যাবে না, অ্যারাউন্ড দ্য আই অ্যালং দ্য স্পাইন। এবং ইউরিনারি ব্লাডার যেন পাংচার না হয় সেই জন্য আমরা যে লোয়ার অ্যাবডোমেনে যখন আকুপাংচার করব তখন সেক্ষেত্রে খেয়াল রাখবো পেশেন্ট যেন অনেক বেশি কি প্রস্রাবের চাপ নিয়ে না আসে, ইউরিনারি ব্লাডার ফুল করে যেন আকুপাংচার তলপেটে না দেওয়া হয়, লোয়ার অ্যাবডোমেনে না দিই। তো এইগুলা হলো আমাদের আকুপাংচারের প্রিকশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের আজকে এইটাই টপিক ছিল, আমাদের টপিক শেষ আর কি। হ্যাঁ, জাস্ট এগুলোই হচ্ছে বলার জন্য।